হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। রিভার্ব টুলটা যে আসলে স্পেশাল একটা টুল, ওইটার যে ব্যবহার এটা আপনাদের জানা থাকলেই হচ্ছে। ঠিক আছে? যে একটা বৃত্তের অর্ধেক আঁকতে হয়। আমরা ভুল করি কোথায়? পুরো একটা সার্কেল আঁকার পরে রিভলভ করার চেষ্টা করি। যারা বিগিনার তারা আসলে এই কনসেপ্টটা না থাকার কারণে সে দেখা গেছে বারবার ট্রাই করতেছে বাট হচ্ছে না। তো এটার কাজটা কি? যে একটা এক্সিস এর সাপেক্ষে ওই যে হাফ সার্কেলটা ওইটাই 360 ডিগ্রিতে ঘুরবে, রোটেট করবে। এটাই তো মূল কাজ। এই কারণে গোলকটা আপনার তৈরি করার সময় একটু মাথায় রাখতে হবে। এটা যদি ভুলে যান তাহলে এপ্লাই করতে পারবেন না। ঠিক আছে? আর রিভলভ দিয়ে আমরা বোতল টাইপের কোনটা? ফুল সার্কেল কি ঘুরবে, রোটেট হবে? আমি ট্রাই করিনি। আমি একটু দেখি। আপনি যেহেতু বলছেন, দাঁড়ান দেখি। সময় লাগবে না? তবে আমি যা দেখছি সিমেট্রিক যদি থাকে তখন সফটওয়্যার কনফিউজড হয়ে যায়। সফটওয়্যার কনফিউজড হলে তো আর সে কোনো ফিচার্স এড করবে না। তো সেক্ষেত্রে দেখি ফ্রন্ট প্লেনে একটা ফুল সার্কেল আঁকলাম অ্যান্ড এইখানে একটা, না না না, নিচে 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 কিন্তু একটাই তো হইলো না। 180। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখিনি কখনো এরকম সিমেট্রিক কোনো সময় লাইন থাকলে সেটা হয়। হাফ পোর্শন নিতে হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, যাই হোক, আমরা আজকে একটু নতুন টপিকসে চলে আসি। গত ক্লাসে কারো কোনো কনফিউশন আছে, কোনো বিষয় রিপিট করা লাগবে? আমরা মনে হয় সোয়েপ্ট বস বেস নিয়ে কথা বলতেছিলাম। এরপর সোয়েপ্ট কাট আর সোয়েপ্ট বস বেস সেম। লফটেড বাউন্ডারি এগুলো মনে হয় হয়ে গেছে। এরপর রিভলভ হয়ে গেছে। হোল হুইজারটা একটু পরে বলি, এটা একটু অ্যাডভান্স। ঠিক আছে? সো এটা একটু পরে বলি। এর পাশাপাশি আর যে টুলসগুলো আছে সেগুলো আগাই। তার মধ্যে শেল ফিচার্স এর মধ্যে মাল্টি থিকনেস সবাই ক্লিয়ার? শেল ফিচার্সে একটা জিনিস আমি মনে হয় স্কিপ হয়ে গেছে, বলতে ভুলে গেছি। দেখেন, আপনি মনে করেন একটা রেক্টেঙ্গল আঁকতেছেন। রেক্টেঙ্গল না, মানে আপনার রিজিয়ন যেটা আঁকার দরকার সেটা আঁকলেন। সেটা আমি ধরলাম 120 আর এই ভ্যালুটা 50। ওকে। এবার আপনার একটা ফিচার ছিল এক্সট্রুড, সেটা আপনি 30 দেন। তারপর আপনার যদি সেটাকে উপর সাইডটা ফিলেট থাকে, ধরেন মানে জাস্ট বোঝার সুবিধাতে দিচ্ছি আর কি। উপর সাইডটা ফিলেট হবে, ফিলেট করলেন। ফিলেট করার পর এরপর আপনি চলে গেলেন শেল ফিচার্সে। আচ্ছা, এই কর্নারটা একটু স্মুথ করে রাখি। এই যে যেগুলো আছে স্মুথ, অ্যান্ড এখানে 5। তো এটা যাই তৈরি করি না কেন, এখন আমার উদ্দেশ্য হচ্ছে শেল করা। আমি শেলে গেলাম, তারপরে শো প্রিভিউ দিলাম। এখানে আসলে মূলত সে থিকনেস কত নিবে সেটা আমি দিয়ে দিলাম 1। অন দেওয়ার পর আমি বলতেছি মাল্টি থিকনেস চাইলে ইউজ করতে পারেন। আমি এখন মাল্টি থিকনেস আর এক্সপ্লেন করতেছি না। আমার এখানে একটা বিষয় বাকি ছিল, সেটা হচ্ছে শেল আউটওয়ার্ড। আউটওয়ার্ড মানে ওই যে বাহিরের যে সারফেস গুলো দেখতেছিলেন ওই সারফেসটা রাখবে এবং 1 মিলিমিটার থিকনেস বাহিরে অ্যাড করবে। তার মানে ভিতরে যা দেখতেছেন এই পুরোটাই চলে যাবে। শেল আউটওয়ার্ড হচ্ছে এরকম একটা জিনিস। তাহলে এই যে যেটা লাইন আছে, যে সারফেসটা আছে এক্সিস্ট, ওটা তো থাকবেই।
পাশাপাশি বাইরে 1 মিলিমিটার থিকনেসের একটা ওয়াল তৈরি করতেছে। আর ভিতর থেকে পুরোটাই রিমুভ করে দিচ্ছে। সো আমরা চাইলে অ্যা আচ্ছা, এখানে আমি ওপেন করি নাই। এই প্রান্তটাকে আমি মনে করলাম ওপেন থাকবে। ঠিক আছে? এইভাবে আমরা শেল করতে পারবো। তাহলে কি হচ্ছে ঘটনাটা, এই যে সারফেসে যে মানে এরিয়া ছিল বা এর যে মেজারমেন্ট ছিল, সেই মেজারমেন্টটা আপনি ফার্স্টে যেটা ডিজাইন করছিলেন সেইটাই। আর বাহিরে এটা তৈরি হইছে। মানে ভিতরে যে বক্সটা, সেই বক্সটা টোটালি রিমুভ হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছি? দেখেন তো। না, সমস্যা হচ্ছে কি, ওইটা যখন এই যে ক্রিটিক্যাল সিচুয়েশন এ চলে যায়, তখন একটু ঝামেলা হইতে পারে। দাঁড়ান দেখি। হ্যাঁ, কোনটার কথা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ। সেই মাপেই সেল হবে, বাট সেই মাপের ভিতরের সাইডটা ঠিক থাকবে। ভিতরের সাইড মনে করেন আমার এখানে কত ছিল? ৫০ ছিল না? আর এখানে ছিল ১২০। আমি ইভালুয়েট করে দেখি। এই যে ভিতরের সাইডের লেন্থ দেখেন 50 মিলিমিটার আছে। অ্যান্ড এটা ইউজ করার একটু টেকনিকটা মনে রাখবেন, যে বাহিরে ক্লিক করতে হয়। এখান থেকে রিমুভ কষ্ট করে করা লাগবে না, ডিলিট করা লাগবে না। বাহিরে একটা ক্লিক করেন তাহলে রিমুভ হয়ে গেছে। এবং এইখানে একটা ক্লিক করেন। তাহলে আপনার এইটার মেজারমেন্ট নেওয়া প্রয়োজন, এটা নেন। ঠিক আছে? এটা ট্রিক্সটা মনে রাখেন, যে এইখানে কষ্ট করে এই রিমুভ, ক্লিয়ার এগুলো আমার কাছে মনে হয় বিরক্তকর। আপনি মনে করেন ১০টা এজ সিলেক্ট করছেন। আবার হঠাৎ করে সবগুলোকে একসাথে ক্লিয়ার করার দরকার। বাইরে ক্লিক করলেই সব চলে যায়। আচ্ছা, এটা কই থেকে আনলাম? এটা হচ্ছে ইভালুয়েট মেজারিং ট্যাব। এই যে মেজারিং ট্যাব, মেজার ট্যাব। এই ট্যাবে যেয়ে এখান থেকে আবার কিছু কাজ আছে। আপনারা বিভিন্ন ধরনের আ মানে ইউনিটে কাজ করতে পারেন। যেমন এইখানে আছে কি মিলিমিটারে দেওয়া আছে ডিফল্টে। ঠিক আছে? এখন আপনার যে জিনিসটা মেজার করবেন সেইটা দেখা গেছে ৫০ ফিট। এখন ৫০ ফিটে মিলিমিটার তো অনেক আসবে। আর এটা আমাদের দেখা মাত্র বোঝা সম্ভব না যে কত ফিট আসতেছে। তো তখন আপনি ফিট, ইঞ্চি রাখতে পারেন। মিটারে যদি ইউনিট কখনো কনসিডার করা লাগে, আপনি ডাইরেক্ট মিটার দিয়ে দেবেন। ঠিক আছে? অ্যান্ড মেজারমেন্ট নেন। এখান থেকে আসার পর এখানে মেজারমেন্ট নেন। তাহলে এই যে ভ্যালুটা আসতেছে, আচ্ছা এটা তো মিলিমিটারে দেখাচ্ছে। মিলিমিটার না। আমি ফিট ইঞ্চিতেই নেই। ওকে। এখন দেখেন কত আছে? 4.80 ইঞ্চি। এটা যে লেন্থ, সেই লেন্থটা 4.80 ইঞ্চি। সো হঠাৎ করে একটা ডিজাইন হয়ে যাওয়ার পর সেই ডিজাইনটা তো আমাদের মেজার করা লাগবে। হঠাৎ করে লাগতেই পারে, যে আমি সিওর হওয়ার জন্য। তখন এখান থেকে আমরা মাপগুলো নিতে পারবো। আর টেকনিক্যাল ড্রয়িং তো আছেই। আপনারা টেকনিক্যাল ড্রয়িং এর কাজ করছেন? এই যে এইটার কাজ ইউনিভার্সিটি থাকাকালে কে করছেন? একটু দেখেন, বলেন তো আমি একটু শুনি। জাফরিন ভাই, আপনি কি করছেন? আচ্ছা। তো প্রেজেন্টেশন করার জন্য বা প্রিন্ট আউট করার জন্য আমাদের টেকনিক্যাল ড্রয়িং তো লাগবেই। ওটা না হলে তো আপনার এটা এখন আসলে কত সাইজ এ দেখে তো বোঝা যাচ্ছে না। ওই আমাকে বুয়েটের এক প্রফেসর বলছিলেন যে, আপনি কাজ করতেছেন ঠিক আছে, ডিজাইন করতেছেন ঠিক আছে। কিন্তু সেই ডিজাইনটা ছোট্ট একটা গাছ নাকি বড় একটা বটগাছ, এটা কি দেখে বোঝা যায় এখান থেকে? দেখে কি বলা যাবে এটা যদি আমি প্রিন্ট আউট করি, এটার সাইজটা কি? বলা যাবে না। সো আমরা যখন ড্রয়িং এ যাব, তখন এটার লেন্থ, উইথ, থিকনেস, ডায়ামিটার, প্রিসিশন সবকিছু যেভাবে কিনা অটোক্যাডে করে, আমরা সেগুলো ডাইনামিক ওয়েতে করতে পারবো, প্যারামেট্রিক ওয়েতে। আচ্ছা, আমার এখানে টার্গেট ছিল হচ্ছে শেল ফিচার্স এর আউটওয়ার্ড ফিচার্সটা দেখানো। আউটওয়ার্ড ফিচার্স এর এই এজটা আমি আসলে উঠাই দিছি। এই যে সাপ্রেস করে দিচ্ছি, যার কারণে ভেতরের দিকটা ঐরকম শার্প রয়ে গেছে। ঠিক আছে? এছাড়া আর তেমন কিছু না। ক্লিয়ার সবাই? হ্যালো? ওকে। আমরা আজকে
কোনটা আলোচনা করতে পারি? ফার্স্টে রিভ নিয়ে আলোচনা করি ফার্স্টে। এগুলো একটু ডিলিট করে দিচ্ছি। ডিলিট সব করার দরকার নাই, শুধু এই করা ডিলিট করে দেই। এই জায়গায় 30 আছে, আমি 10 করে দিচ্ছি। এখন আপনি মনে করেন ২ টা সার্কেল আঁকছেন। কন্ডিশনগুলো বুঝলে সমস্যা হবে না। আচ্ছা, এটা থাকুক। এর পাশাপাশি অফসেট একটা ভ্যালু বসায় দেই, 10। এটা ইকুয়াল এই লাইনটা হরাইজন্টাল থাকবে। এইটা 5। আচ্ছা, এইখানে এটার সাথে এটার ট্যানজেন্ট রিলেশন। আর কি বাকি আছে? এটার ডায়ামিটার দেওয়া। এটা 10ই ধরলাম। এখন এটাকে আমরা এক্সট্রুড করছিলাম। এক্সট্রুড করার নিয়ম আমি আবারও বলি যে এই যে স্কেচটা আছে। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রিলেশন দেওয়া লাগছে কেন? একটু আমি দেখাই। আমার এইখানে আমি এইবার দিচ্ছি, দেখেন। এইখানে দিলাম, এইখানে দিলাম। অনেক বড় হয়ে যাচ্ছে নাকি? এই যে। এখন দেখেন ৩ টাই কিন্তু ফুললি ডিফাইন হয়ে গেছে। আমি কিন্তু সেকেন্ড টাইম আর কোনো রিলেশন দেই নাই। দিছি? এটা দেই নাই। কিন্তু এইখানে একটা এক্সট্রা কাজ করছি। এই যে দেখেন চারপাশে যে লাইনটা আছে না? এই লাইনটা আমি এখানে কনভার্ট করে নিচ্ছি। কনভার্ট করে নেওয়ার কারণে এর যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো এর সাথে এমনভাবে সেট হয়েছে কোইন্সিডেন্ট অবস্থাতে আছে। বুঝছেন? রিলেশনটা ট্যানজেন্ট অবস্থাতে আছে। আমি যদি এটা ক্লিক করি, এই যে দেখেন ৩ টা ট্যানজেন্ট রিলেশন নিছে। কিন্তু এই কাজটা যদি আমি আ হ্যাঁ, মানে কনভার্টস করা ছাড়া ও ছেড়ে দিচ্ছে। আমি আমি তো নিজেও প্রিপেয়ার্ড ছিলাম না যে ও ছেড়ে দিবে। বুঝছেন? আমি নিজেও প্রিপেয়ার্ড ছিলাম না। তারপরে আমি দেখলাম কি যে সরে যাচ্ছে যেহেতু, আমি রিলেশন পরে দিয়ে দেই। এইজন্য আমার সেকেন্ড টাইম রিলেশনটা দেওয়া। আচ্ছা, এখন এই যে স্কেচটা আছে, এই স্কেচটাকে আমরা যদি ২ বার ইউজ করতে চাই, নিয়ম হচ্ছে স্কেচটা থেকে বেরোনোর পরে এটাকে সিলেক্ট করেন। দেন আপনার ফিচার্স এপ্লাই করেন। ফিচার্স তো আসলে ২ টা অটোমেটিক হয়ে আসবে। আমার একটা দরকার, একটা করব। এখান থেকে আমার এইটা দরকার অ্যান্ড এটা আমি মনে করলাম ৫০। ওকে। এরপর এই স্কেচটাকে যদি আমরা আরেকবার ইউজ করতে চাই, এক্সট্রুড। এইবার আমরা কন্ট্রোলে দেব সেকেন্ডটা। এটা দিব 20। ওকে। এখন দেখা গেছে কি যে এই পার্টটার সাথে এই পার্টটার একটা সাপোর্ট দিতে হবে। কন্ডিশন ডিজাইন এমন হচ্ছে যে এখানে একটা সাপোর্ট দিতে হবে। আপনি চাইলে এক্সট্রুড করতে পারেন। ঠিক আছে? বাট এটার জন্য একটা সহজ সিস্টেম আছে যেটাকে রিভ সাপোর্ট বলে। এই যে রিভ সাপোর্ট। রিভ সাপোর্টটা আ এটা যখন আপনি এপ্লাই করবেন, নিয়ম হচ্ছে যেইখানে সাপোর্টটা দিবেন সেইখানে একটা স্কেচ থাকতে হবে। তো আসলে ভাসমান জায়গাতে স্কেচ করা যায় না। ঠিক না? আমার এই যে এইখান থেকে এইখানে একটা স্কেচ মাঝখানে দরকার। তাহলে মাঝখানে যেহেতু দরকার, মাঝখানে একটা প্লেন যদি থাকে, মাঝখানের প্লেনে আমি স্কেচটা করব। আমার এইখানে কিন্তু মাঝখানে কোনো প্লেন নাই। তো মাঝখানে প্লেন ক্রিয়েট করার নিয়ম হচ্ছে আপনি ২ টা
পোরশনকে আমি দুটা যে সারফেস আছে বিপরীত পাশে সিলেক্ট করেন, রেফারেন্সে যান, প্লেনে ক্লিক করেন, দেখেন মাঝখানে প্লেন একটা ক্রিয়েট হচ্ছে। ওকে দেন। এইবার এই যে প্লেনটা হলো, এই প্লেনে একটা স্কেচ করেন। স্কেচ করার সময় আমরা ভুল করি, এইখানে করি কি ডিরেক্ট এটার সাথে এটাকে কানেক্ট করে দেই। এরপরে আমরা চলে যাই রিপ ফিচার্স অ্যাপ্লাই করার জন্য। এখান থেকে রিপ ফিচার্স অ্যাপ্লাই করার জন্য চলে যাই। এখান থেকে আমরা যতটুকু থিকনেস দরকার সেই থিকনেসটা আমরা অ্যাপ্লাই করি। সেটা হইতে পারে 2 বা 5, ঠিক আছে? সেটা ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে থিকনেসটা কত দিবেন। এরপর আমরা আরেকটা জিনিস চেক করি যে এই যে অ্যারো চিহ্নটা আছে সেইটা নিচের দিকে আছে কিনা। থাকার পরে ওকে দেই। এখন ওকে দেওয়ার পরে এই সমস্যাটা ফেস হয়। এই সময় রিপটা নেয় না। এই সময় রিপটা নিতে চায় না। তো এটা না নেওয়ার পিছে কারণটা একটু বোঝায় দিই আপনাদেরকে। এইটা যখন আমরা স্কেচ করতেছিলাম, এই স্কেচের সময় এই যে পোরশনটা আছে এটাকে আরেকটু এক্সটেন্ড করে দিতে হবে। কতটুকু এক্সটেন্ড করতে হবে সেটা একটু পরে দেখেন। জাস্ট উপরেরটা, নিচেরটা লাগবে না। উপরে যে পোরশন থাকবে, নিচের পোরশনের ডাইন দিকে যদি দিয়ে দেন ভালো, না দিলে নিচেরটাও নিতে পারে কিন্তু উপরেরটা সে নিতে পারে না। এটা কতটুকু এক্সটেন্ড করতে হবে সেটা আপনি নেক্সট পর্যন্ত দিতে পারেন, আবার হালকা একটু বাড়ায় দিতে পারেন। তবে একেবারে কম দিলে হবে না। সেই মিনিমামটা কত সেটা এই ফিচার্স এপ্লাই করার পর দেখেন। রিভ অ্যান্ড ওকে, ঠিক আছে? এই যে অটোমেটিক হয়ে গেল। অ্যান্ড এইখানে দেখেন একটা কন্ডিশন তৈরি হইছে যে এক্সট্রা একটু ম্যাটেরিয়াল চলে আসছে, ঠিক না? এইটা যদি সাপোর্টটা এমন হইতো যে এই ত্রিভুজ পর্যন্তই হইতো, এই পাশের যে অংশটা, আর এই অংশটা খালি থাকতো, তাহলে এইটা বাস্তবে কি ভালো সাপোর্ট নিতে পারতো? জাস্ট কোনো মতে ট্যানজেনশিয়াল ভাবে আর সারফেসটা এই ত্রিভুজের মধ্যে টাচ পাওয়া। তাহলে কি বাস্তবে ভালো মানে সেই লোডটা ডিস্ট্রিবিউশন ঠিকমতো হবে? হবে না। এই কারণে আপনার এই জায়গাটা ফাঁকা রাখা যাবে না। আপনার এই ফাঁকা জায়গাটা অনেকে বুঝতেছেন না। আমি যদি আ এটাকে একটু কেটে দিতাম, তাহলে এই পরিমাণ জায়গা কি সে থাকতো না। পিছন থেকে চলে যেত। চলে গেলে এই জায়গাটা কি হতো? এই গ্যাপ ক্রিয়েট হতো। এই গ্যাপ ক্রিয়েট হওয়ার কারণে বাস্তবে এখানে সাপোর্টটা ঠিকঠাকভাবে পেত না। যারা কিনা এক্সট্রুড করার প্ল্যান করে এই কাজগুলোতে, আমি মনে করেন এখন এক্সট্রুড করব। এটা সাবট্রেস করে দিলাম। সাবট্রেস করে দিয়ে ফ্রন্ট প্লেন, সরি, এই প্লেনের উপরে আপনি একটা স্কেচ করতেছেন। এইখান থেকে কনভার্ট করা যায় ইন্টারসেকশন কার্ভ। এটাকে ডিলিট করে দেই, এটা দরকার নাই। আমার এই লাইনটা দরকার। এইটাকে কনভার্ট করে, কনভার্টের মধ্যে হচ্ছে নিচের অপশনটা অন করতে হবে, ইন্টারসেকশন কার্ভ। এইটা আমাদের দরকার নাই। অ্যান্ড এখানে, এখানে, এটা, এইটা। এবার আপনি যদি ২ দিকে এক্সট্রুড করেন মিড প্লেনের সাপেক্ষে, সেটা পাসই হোক। এক্সট্রুডটা হবে মার্জ রেজাল্ট কার সাথে করবে সেটাই বুঝতেছে না নাকি? এই যে বিষয়টা একটু লক্ষ্য করেন। এইটা কি বাস্তবে সেরকম লোডটা ডিস্ট্রিবিউশন হবে ঠিকমতো? যদি এই গ্যাপটা থেকে যায়? গ্যাপ কিন্তু বাস্তবে এই জায়গায় কোনো গ্যাপ নাই। ঠিক আছে? আমি যেহেতু কনভার্ট করছি, বাস্তবে এই মিড পজিশনে কোনো গ্যাপ নাই। কিন্তু আপনি গ্যাপটা খুঁজে পাচ্ছেন হচ্ছে এই জায়গায় অনেক বেশি। এই জায়গা অনেক বেশি। সো এটাকে যদি আপনি এক্সট্রুড করেন, এক্সট্রুড করলে ডিজাইনটা দেখে বোঝা যাবে যে মনে হবে ঠিক আছে। কিন্তু বাস্তবে ম্যাটেরিয়াল এখানে কম এপ্লাই হবে বা ইউজেবল হবে না। তো এইজন্য এই কাজগুলোকে আমরা রিপ সাপোর্টের মাধ্যমে করতে পারি। এখন রিপ সাপোর্টটা যদি আপনার এই শেপে হয়ে আসে, আনসাপ্রেস, সেই ক্ষেত্রে
আপনার এইখানে যে এক্সট্রা টুকু আছে সেটা চলে আসবে। সো ওই যে এক্সট্রা দেখতেছেন, ওই এক্সট্রা যতটুকু ম্যাটেরিয়াল প্রয়োজন তার থেকে এই লাইনটা একটু বাড়ায় দেবেন। এবং যেহেতু এটা মার্জ রেজাল্ট থাকে, সো এইটার ম্যাটেরিয়ালটা এই বডির ভিতরে ঢুকে গেলে সেটা কিন্তু ২ টা হয়ে যাবে না। সব মিলে একটা হবে। সো এক্সট্রা যতই ঢুকুক না কেন, ম্যাটেরিয়ালের ভলিউম থাকবে আপনার এইটার ভলিউম, এটার ভলিউম, এটার ভলিউম। এটার যে আপনার বড় দিচ্ছেন, বড় দেওয়ার কারণে যে আলাদা আবার এতটুকু ওয়েট বেশি আসবে, বিষয়টা কিন্তু এমন না। ঠিক আছে? এখন যদি আপনার মনে হয় যে এই পোরশনটা এইরকম আসলে ভালো হচ্ছে না, আমি একটু ডান দিকে স্মুথ করে দেব, তাহলে আপনাকে ওই কাজটা করতে হবে। যে এইখানে আরেকটু লাইন এক্সটেন্ড করে দিতে হবে। এখান থেকে বেরোই, এরকম ভাবে হবে। রিবের এই ক্রিটিক্যাল পয়েন্টটা সবাই কি বুঝতে পারছেন? একটু ভালো করে দেখেন। কারো বুঝতে বাকি আছে কিনা? রিবের আরো অনেক ব্যবহার আছে, দেখাবো। তার মধ্যে এই সিচুয়েশনে যখন যায় তখনই সবাই প্রবলেম ফেস করে। বাট রিব এপ্লাই করে তখন নিজের কাছে এমন মনে হয় যে কি ব্যাপার, সলিডওয়ার্কস কি আসলে আমি পারি না? এরকম একটা ফিল হয়। মানে এপ্লাই করতেছে কিন্তু এখানে এপ্লাই হচ্ছে না। না হওয়ার পিছে কারণ এতটুকুই যে এই যে এক্সট্রা লাইনটুকু ড্র করে দিতে হয়। এটা বুঝতে পারছি সবাই? সাপোর্ট না, ওই গ্যাপটা যাতে না থাকে। গ্যাপটা যাতে না থাকে। ও ওর মতো করে ম্যাটেরিয়াল এড করে নিচ্ছে। বুঝতে পারছেন? আমি টপ ভিউ থেকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, দেখেন। মূলত আমি তো ড্র করছিলাম এইখানে, তাই না? এই পয়েন্টে ড্র করছিলাম না? এই সার্কেলটা তো এরকম কার্ভ টাইপের। তো সার্কেলটার এইখানে এসে এই পয়েন্ট আর আমার এটার যে এই পয়েন্ট, ২ টা পয়েন্ট সেম। কিন্তু আমার এইটা যদি এই দিকে এক্সটেন্ড হয়, তাহলে সরাসরি এক্সটেন্ড হলে কি হবে? এক্সট্রুড হলে এখান থেকে এই বরাবর চলে আসবে না? তাহলে সার্কেল তো আপনার এই দিক থেকে আসতেছে। এইখানে তাহলে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাচ্ছে না? এই গ্যাপটা যাতে অ্যা কোন লাইনটা? এই লাইনটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। আমি একটু কনভার্ট করে দেখাই। এটা কনভার্ট করে দেখলে আরো ক্লিয়ার হবেন। এখানে এই যে কিছুটা ফাঁকা দেখা যায়। বাস্তবে কোনো ফাঁকা নাই, গ্যাপ নাই। ওকে? আমরা তাহলে নেক্সট রিপ সাপোর্টের ব্যবহারে একটু আরেকটু আসি। হুম। সার্কেলের সেন্টারটা কোন দিকে অফসেট করবেন? মানে এদিকে সাইডে? দেখেন, বাস্তবে এই প্লেটটা যদি না থাকতো, আপনি একটু চিন্তা করে দেখেন, এই এই পোরশনটা যদি এইখানে থাকতো, আর তখন আপনি এই বরাবর ড্র করতেন নাকি? এই বরাবর ড্র, হ্যাঁ, ছোট সাইকেলটা উপরে থাকবে? তাহলে? হ্যাঁ, হ্যাঁ। এদিকে? ফ্রন্ট তো এটাই সম্ভবত। এই যে ফ্রন্ট ভিউ। হ্যাঁ, এইদিকে, এইদিকে? সামনে বলতে কি বোঝাচ্ছেন? ডানে না উপরে? এই যে এই পোরশনে? আচ্ছা। সমস্যা কি? আমি হ্যাঁ, 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 হ্যাঁ।
রিব নিবে যদি মনে করেন এটার সাথে এইটার মনে করেন ম্যাটেরিয়াল থাকে বরাবর। এখন এই ডিরেকশন বরাবর ম্যাটেরিয়াল যদি পায় তাহলে নিবে, বাট না থাকলে নিবে না। এই দেখেন নেই। ঠিক আছে, আমি আরেকটু কাঁচাই আনি দেখি, একটু পুরোটা না নে। থিকনেস বলতে এই যে দেখেন এখানে নিচে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। কারণ ও কার সাথে নতুন ফিচার্স তৈরি করবে, ওর তো লাগবে, হ্যাঁ। আচ্ছা, রিবের আমরা আর একটু বিষয় দেখি, যে আমি একটা বাটি তৈরি করব। বাটি বলতে টপ প্লেনে আমি মানে নর্মাল এক্সাম্পল হিসেবে দিচ্ছি, 300, এটা ধরলাম 400। তো এটাকে আবার একটু ফিলেট করলাম, ফিলেট রেডিয়াস কত দেওয়া যায়, এতটুকু দিলাম। এইবার এটাকে এক্সট্রুড এক্সট্রুড করলাম, দুই ডিরেকশনে দিতে পারেন অথবা এক ডিরেকশনে দিতে পারেন। 120। ওকে, এখন নিচের পোর্শনটা ফিলেট করে দিলাম, সেটা রেডিয়াসটা 30 দেই। এইবার শেল করে দেই এটাকে। শো প্রিভিউ আউটওয়ার্ড বা ইনওয়ার্ড সেটা আপনার ইচ্ছা। এখন নিচের দিকে নিচের দিকে যেই সারফেসটা আছে সেই সারফেসটার স্ট্রং, দেখা গেছে কি যে এটা 3 মিলিমিটার দিছি, এটার জন্য মোটামুটি প্লাস্টিক বডিটা নিতে পারতেছে, বাট এইটা যদি এরিয়াটা অনেক বড় হয় তখন এটা নিচের দিকে প্রেসার যখন লোড পড়বে তখন এটা নিচের দিকে নেমে আসবে বা মানে ডিফরমেশন হয়ে যাবে না, বা ভেঙেও যেতে পারে, ঠিক না? তো এই পোর্শনটা আপনার একটু স্ট্রং করার দরকার। এমন যদি সিচুয়েশন হয় তখন আপনার এখানে কিছু রিপ সাপোর্ট অ্যাপ্লাই করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি উম, এইখানে যে প্লেনটা আছে সেই প্লেন থেকে একটু উপরে একটা স্কেচ করব, একটু উপরে স্কেচ করব। সেই স্কেচটা ধরলাম 3 মিলিমিটার বা 5 মিলিমিটার, 4 মিলিমিটারই দিলাম, 4 মিলিমিটার উপরে আমি একটা স্কেচ করতেছি। সেই প্লেন নিচ্ছি, সেই প্লেনের উপর স্কেচ করতেছি। এখন আপনি যদি এই ডিরেকশন বরাবর একটা লাইন ড্র করেন, এই লাইনটা মূলত নেক্সট যত দূর পর্যন্ত সারফেস আছে সেই পর্যন্ত এক্সটেন্ড হবে, এই লাইনটাও সেই দিক পর্যন্ত এক্সটেন্ড হবে। তাহলে আমার কাজ কি, এখান থেকে রিভে যাওয়া, রিভে যাওয়ার পরে রিভ ডিরেকশনটা ভুল দেখাচ্ছে, এই বরাবর হবে। আমরা চাচ্ছি যে সেটাকে নিচের দিকে করার, এটাকে ফ্লিপ করে দিলাম। ওকে, এখান থেকে আমরা থিকনেস দিয়ে দিলাম 1 মিলিমিটার বা 2 মিলিমিটার দিয়ে দিলাম। এখন যদি আপনি ওকে অ্যাপ্লাই করেন তাহলে দেখেন সে নিচের দিকে কিরকম একটা সাপোর্ট তৈরি করছে। এখন এটা ডিপেন্ড করতেছে আপনি এই সারফেসটা মানে স্কেচটা কতটুকু উপরে করছেন। স্কেচ প্লেনটা যদি একটু উপরের দিকে উঠায় দেন, যেমন 4 মিলির জায়গা আপনি সেটা যত উপরে উঠায় দেবেন, ঠিক আছে, তখন সেই জায়গায় সেরকম সাপোর্ট তৈরি করবে। এটা ডিপেন্ড করতেছে আপনার ডিজাইনের উপরে আর থিকনেসটা। বাট এই যে লাইনটা ড্র করছেন এই লাইনটা ম্যান্ডেটরি না যে আপনাকে এই লাইনটা এই এই এজের সাথেই কোইন্সিডেন্ট করে দিতে হবে, এমন ম্যান্ডেটরি না। এই ডিরেকশন বরাবর রেখে দেন, ও যেহেতু ওই বরাবর এক্সটেন্ড হওয়ার সুযোগ পাচ্ছে, ও নেক্সট সারফেস পর্যন্ত এক্সটেন্ড হবে। ক্লিয়ার? এখন এটা তৈরি করার পর আপনি বুঝতেছেন যে আমার এবার কি করতে হবে, লিনিয়ার প্যাটার্ন করতে হবে। এখান থেকে প্যাটার্নে গেলেন, প্যাটার্নে সরি এইখানে আসলে ডিরেকশন দিতে হবে। তো ডিরেকশনটা আপনি একটা এজ বরাবর দিয়ে দেন, আর এখান থেকে ফিচার্স এর মধ্যে এইটাই মূলত হবে। এখন কতটুকু গ্যাপ দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। যদি সিমেট্রিক্যালি চান তাহলে সিমেট্রিক দিবেন। সিমেট্রিক্যালি মানে হচ্ছে দুই দিকেই ওই মাঝখান থেকে হবে, ডিরেকশন টু দেওয়া লাগতেছে না। সেক্ষেত্রে আপনি গ্যাপটা একটু বাড়ায় দেন আস্তে আস্তে, এখান থেকেই বেশি বাড়ায় দিলে হবে না, 15 দিচ্ছি। 15 দিলে আমার কাছে মনে হচ্ছে যে ওকে। দেন এবার আপনি ওকে কনফার্ম করেন, তাহলে কতগুলো হয়ে গেল। এবার এতগুলো হওয়ার পর আপনার কাছে মনে হচ্ছে থিকনেসটা আসলে অনেক বেশি হয়ে গেছে।
ঠিক আছে? বেশি হলে আপনি কমায় দেন। এই থিকনেস এর প্লেনের যে হাইটটা আছে সেই হাইটটা আপনি কমায় দেন। ওকে? এবার আপনার কাছে যেটা আমি দেখাতে চাচ্ছি যে লিনিয়ার প্যাটার্ন আপনাদের তো এখনো দেখাই নাই। বাট আপনাদের আইডিয়া আছে লিনিয়ার প্যাটার্ন আসলে কি জিনিস। কিন্তু স্কেচের সময় আপনারা লিনিয়ার প্যাটার্ন করছিলেন। তো আমি এখন আছি ফিচার্স এর মধ্যে, ফিচার্স ট্যাবের মধ্যে। ফিচার্স ট্যাবের মধ্যে লিনিয়ার প্যাটার্ন জিনিসটা কি? এটা হচ্ছে আ আপনি যদি 3D তৈরি করেন, সেই 3D মডেলটাকে যদি আপনার প্যাটার্ন করা লাগে, তাহলে আপনাকে ফিচার্স প্যাটার্নে থাকতে হবে। স্কেচ প্যাটার্নে গেলে হবে না। এবং আ এই জিনিসটা ফিচার্স প্যাটার্নের মধ্যেও থাকে, আবার ডিরেক্ট এডিটিং টুলস ট্যাব, এই ট্যাবের মধ্যেও এইটা থাকে। মানে শর্টকাট ওয়েতে আমাদের মডেলকে যদি মডিফাই করা লাগে, তাহলে এই টুলসগুলো লাগে। এই টুলসগুলোর উপরে একটা পুরো ক্লাস হবে। আপাতত আমাদের এখানে তাকানোর দরকার নাই। আমরা ফিচার্স এর মধ্যে আছি। ফিচার্স এর মধ্যে প্যাটার্ন আছে অনেকগুলা। যেমন লিনিয়ার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন, মিরর ওয়ান কাইন্ড অফ প্যাটার্ন, তারপরে কার্ভ ড্রিভেন প্যাটার্ন, স্কেচ ড্রিভেন প্যাটার্ন, ফিল প্যাটার্ন, ভেরিয়েবল প্যাটার্ন, অনেক প্যাটার্ন। এত প্যাটার্ন আজকে ক্লাস নিতে, নিতে মনে হয় যে শেষ করা সম্ভব না। তবে কিছু জিনিস আছে আমরা এখন শেখা দরকার। কিছু জিনিস আছে আমাদের সারফেস মডেলিং এর সময় দরকার। কিছু জিনিস আছে স্কেচের সময় দরকার। কিছু সময় আছে আপনার অ্যাসেম্বলির সময় দরকার। সো সবগুলো আমরা আজকে দেখব না। আমরা দেখি এখান থেকে লিনিয়ার, সার্কুলার, মিরর তো আমরা বুঝি। এই কয়টা দেখা যায় কিনা আজকের ক্লাসে যতটুকু সময় আছে। তো এখন কথা হচ্ছে যে আপনাদের যেটা খেয়াল করতে হবে যে যখন আপনি কনফার্ম হবেন আমার একটা পার্টকে একাধিক পার্ট তৈরি করা লাগবে, তখন ওই স্কেচকে অনেকগুলো তৈরি করার পর সেই সময় রিব এপ্লাই করবেন না। রিব হোক, যাই হোক, এক্সট্রুড হোক, আপনি ওই সময় ওই কাজটা করবেন না। আমরা বিগিনার অবস্থাতে এই ভুলটা করি। স্কেচের সময় একটা লাইন ড্র করার কথা ছিল, আমরা সেইখান থেকে এইটার প্যাটার্ন করে ফেলি। এখানে ২০টা হবে, উপর দিকে ২০টা করে দেই, নিচের দিকে ২০টা করে দেই। তারপর রিপ ফিচার্স না, এক্সট্রুড, মনে করেন এক্সট্রুড করে দেই। এইটা একটা মানে আমার কাছে মনে হয় নরমাল প্র্যাকটিস, ভালো প্র্যাকটিস না। এটা ভালো প্র্যাকটিস হচ্ছে কি আপনি আগে একটা ফিচার্সকে পারফেক্ট ভাবে তৈরি করেন। একটা থেকে তারপরে আপনি প্যাটার্ন দিয়ে যতগুলো মন চায় ততগুলো করেন। তাহলে কি হবে? সফটওয়্যারটা তার ডাইনামিক যে এপ্লাই, সেই এপ্লাইটা ঠিক রাখবে। আপনার সফটওয়্যারটা মানে ডিজাইনটাও একটু লাইট থাকবে। মানে হ্যাং হবে না বা লোড পড়বে কম। আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বিষয়গুলো বলতেছি। আমি আসলে সলিডওয়ার্কস থেকে এরকম কোনো কথাবার্তা পাই নাই। বুঝছেন? সবাই কি ক্লিয়ার? সাবির সাহেব? আমি তো এখানে অ্যাঙ্গেল সারফেসে ইউজ করছি। আমি যখন লাইনটা ড্র করছিলাম, লাইনটা তো শুধু প্লেন বরাবর ছিল। কিন্তু এই জায়গায় যে সারফেসটা, এই সারফেসটা কি বাঁকা না? এই বাঁকা হুম, হুম। বুঝতে পারছি। আচ্ছা ওটার ক্ষেত্রে আপনি মনে করেন সাপোজ এই সাইড দরকার। তখন ওই যে মাঝখানে একটা প্লেন যদি থাকে, মাঝখানে প্লেনে আপনি কিছু একটা করেন। যেমন এইখান থেকে আসলে ডিসপ্লেটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি এই কারণে যাতে দেখা যায়। আমি আমি বুঝতেছি যে এটা হচ্ছে ভিতরের ওয়াল, এইটা ভিতরের ওয়াল। এখান থেকে এইভাবে আমি একটা ওয়াল তৈরি করলাম। এবার আপনি রিপ চাচ্ছেন? করেন, এপ্লাই করেন। কোন পাশেরটা? ধোঁয়া ওঠার মতো আবার রিপ হয় কেমনে? মানে এখন এইটাকে আমি একটু এপ্লাই করি, এপ্লাই করার পর দেখেন হয় কিনা। এখানে বুঝতে পারছেন এটা ঠিক আছে? এরকম চাচ্ছেন? আপনার স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখাইতে পারবেন কি ড্রয়িং করে দেখাতে চাচ্ছেন? জাস্ট হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান তো।
আচ্ছা, উনি স্ক্রিন শেয়ার এবং ড্রয়িং করতে করতে আপনাদের কারো যদি কোনো বিষয়ে বলার থাকে বলতে পারেন। ফিচার্স নিয়ে যেটা দেখাচ্ছি আপনারা কনফিউজ থাকলে বলবেন। প্রবলেম আছে কারো? কর্নার টু কর্নার, হ্যাঁ, আপনি যে ডিরেকশন দিবেন সেই ডিরেকশনেই হবে। বাট আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই অবস্থাতে মনে হয় রিঅ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, সাবির সাহেব একটু দেখাক, উনার স্ক্রিন শেয়ার যেতে হইছে। এটার কোথায় হ্যাঁ, করেন। মাঝখানে একটা প্লেন নেন। মাঝখানে প্লেন আছে দেখেন তো। হ্যাঁ, আছে। ক্লিক করেন। এবার আপনি লাইন ড্র করেন। লাইনটা ডান দিকে যাবে মনে হয়। হ্যাঁ, যান। ডিরেক্ট স্ট্রেট হবে? আচ্ছা, দেন, সমস্যা নাই। হওয়ার কথা। ওইটা কি ওইখানে পিয়ার্স হবে নাকি আবার দেখেন তো? ওই পয়েন্টটা সার্কেলের সাথে মানে একটু গ্যাপ থাকবে। ওকে, অ্যাপ্লাই করেন। দেখি হয় কিনা। হ্যাঁ, হ্যাঁ, ওই যে একটু বাড়ায় দেন। একদম নেক্সট পর্যন্ত দিয়ে দেন। নেক্সট নেক্সট পর্যন্তই। কি করতেছেন? আচ্ছা, কোইন্সিডেন্ট। ওকে। না, আর অ্যাঙ্গেল আপাতত আপনি অ্যাপ্লাই করেন। অ্যাঙ্গেল তো দিতেই পারবেন। উপর দিকে হয়েছে, এটাকে ফ্লিপ করেন। ওই যে ফ্লিপের একটা অপশন আছে দেখেন। ওটা না, ওটা না, ওটা না, ওটা না। বামেরটায় দেন। বামেরটা দেন, বাট টিক চিহ্নটা দেন। বামেরটা দেন, হ্যাঁ। থিকনেসটা এত হবে নাকি কমবে? হয়েছে? কন্ডিশন ঠিক থাকলে সফটওয়্যার বুঝতে পারলে হবে। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার অফ করেন। আমি যে কি দেখাতে চাইলাম সেটা তো ভুলে গেলাম মনে হয়। ও আচ্ছা, মনে পড়ছে। দেখা গেছে একজন একটা কাজ করতেছে। নরমালি আগে একটা প্লেন আঁকলো। এখান থেকে একটা থিকনেস সাপোজ 1 মিলি দিল বা 5 মিলি দিল। এইবার মাঝ বরাবর যে প্লেন আছে সেই প্লেনে একটা কিছু আঁকতেছে। এবার যদি আপনি রিভ অ্যাপ্লাই করেন, রিভ কি নিবে? নিচ্ছে না। কেন নিচ্ছে না? এইটার একটা অ্যান্সার দেন তো কেউ। এখানে রিভ নিচ্ছে না। বাট ওইখানে তো আমি একটা লাইনই ড্র করছিলাম। ওই যে যেটা কিনা কোটের মতো। হ্যাঁ, কারণ এইখানে ভিতরে যে রিজিয়নটা তৈরি হবে সেটার মধ্যে এইটার সারফেসটা আছে, বাট এইখানে তো ভার্টিক্যালি কোনো সারফেস নাই। এই কারণে সে নিতে পারতেছে না। এ এক কথায় নিচের দিকে যেই সারফেস পাবে সেই সারফেসকে কমপ্লিটলি একটা ক্লোজ করবে। তো এইখানে ক্লোজ করার জন্য উপর দিকটা ওপেন রয়েছে, যার কারণে এখানে নিতে পারতেছে না। এখন এটাকে আপাতত আমি সাবপ্রেস করে রাখি অ্যান্ড ব্যাক। এইবার আপনার কাছে মনে হতে পারে যে এই লাইনগুলো একটু এই বরাবর হলে ভালো হইতো। সেক্ষেত্রে কি করবেন? এই বরাবর একটা লাইন ড্র করবেন। এই বরাবর লাইন ড্র করতে হলে তো একটা প্লেন নিতে হবে। আমি এই প্লেনটাই নিচ্ছি। মিড প্লেন। এখানে আমি নির্দিষ্ট করে দিচ্ছি না। এইবার আপনি চাচ্ছেন যে আমি এটা রিভ অ্যাপ্লাই করব। রিভ অ্যাপ্লাই করার পর এটা ডিরেকশন চেঞ্জ নিচের দিকে যাচ্ছে। ফাইন। 1 মিলিমিটার অ্যান্ড ওকে।
তো এইখানে রিবের ঘটনাটা কি ঘটলো একটু বোঝার চেষ্টা করেন যে আমি যতটুকু লাইন ড্র করছি ও তার পরবর্তী সারফেস পর্যন্ত বুঝতে পারছে আর বুঝে নাই, বুঝতে পারলে বাকিটুকু করে দিত। এখন এটা সলভ কি, আপনার স্কেচটাকে একটু ঠিক করে দেওয়া, যে স্কেচটা এই সারফেসটাকে ক্রস করে দেওয়া, ক্রস করে দিচ্ছেন, এখান থেকে বের হয়ে যান, দেখেন সে নেক্সট পর্যন্ত নিচ্ছে। এবং এই যে যে কাজটা করলাম এইটা আবার প্যাটার্ন হবে সম্ভবত। তো সেই ক্ষেত্রে আমি যদি প্যাটার্ন করি এখান থেকে লিনিয়ার প্যাটার্নেই যাব, লিনিয়ার প্যাটার্নের মধ্যে এইটাকে সিলেক্ট করব, ফিচার্স অ্যান্ড ফেস এই অপশনের মধ্যে। এখানে কিন্তু একই রকম দুইটা জিনিস আছে, বডিস আছে এবং ফিচার্স আছে। এগুলো কি খেয়াল আছে আপনাদের? দেখেন তো যে বডিসে কখন অ্যাপ্লাই করতে হয় আর ফিচার্সে কখন অ্যাপ্লাই করতে হয়, এগুলো খেয়াল আছে আপনাদের? আমার মনে হয় আপনাদের এগুলো এক্সপ্লেনই করা হয়নি। ফিচার্সে এপ্লাই করতে হবে যে জিনিসটা মার্জ অবস্থায় থাকবে, আর বডিসে এপ্লাই করতে হবে যে জিনিসটা বডি হিসেবে সে আলাদাভাবে থাকবে। অ্যাকচুয়ালি এই যে যেটা তৈরি হয়েছে এটা তো এই পার্টগুলোর সাথে মার্জ হয়ে গেছে, ঠিক না? তো মার্জ যদি হয়ে যায় সেইটাকে আপনার অ্যাপ্লাই করতে হলে ফিচার্সের মধ্যে রাখতে হবে, ফিচার্সের মধ্যে এইটাকে সিলেক্ট করে দিলাম। এবার এইটা লিনিয়ারি কোন দিকে হবে আমি ধরে নিলাম এই দিকেই হবে, এইদিকে, অ্যান্ড এইদিকে আমি সিমেট্রিক অ্যাপ্লাই করে দিলে দুই দিকেই হচ্ছে। অ্যান্ড নাম্বারটাকে আরো বাড়ায় দেই কমপ্লিট করার জন্য। এখন বাহিরে যা আছে এগুলো মনে হয় কাজ করবে না, আমি ওকে দেই। বাহিরে ফিচার্স, বডিজ তো দেওয়াই যাবে না। মানে এই যে যে কন্ডিশনের বাইরে চলে যাচ্ছে এটার কারণে হচ্ছে না আর কি। ফিরে ফুল প্রিভিউ, এটা কোনো কথা হলো? ফুল প্রিভিউতে নিল বাট সে পার্শিয়াল প্রিভিউতে নিল না, এখানে তো আমি কিছুই করিনি। সফটওয়্যার মাঝে মাঝে এমন এমন ব্যবহার দেখায় আমি দেখে নিজেই কনফিউজড হয়ে যাই। আচ্ছা আপনারা একটু ট্রাই করে দেখেন কোনভাবে নেয়। ঠিক আছে, আমার সফটওয়্যার এখন মনে হয় অটোমেটিক ক্লোজ হয়ে যেতে পারে, যে এই অবস্থা দেখতেছি। একটু লোড পড়ে গেছে। ফুল প্রিভিউ আর পার্শিয়াল প্রিভিউ আর তো কোনো পার্থক্য দেখলাম না এখানে, মূলত জিওমেট্রিক প্যাটার্ন এটা অন করে দেওয়া উচিত আমার কাছে মনে হয়। পার্শিয়াল প্রিভিউতে দেখাচ্ছে এটা, ফুল প্রিভিউতে দেখাচ্ছেই না। তো পার্শিয়াল প্রিভিউতে যদি এটা দেই এটা নিচ্ছে না, জিওমেট্রি প্যাটার্ন বাদ। তাহলে হ্যাঁ জিওমেট্রিক প্যাটার্ন, তার মানে আমাদের এইখানে অপশনগুলো উঠাই দিতে হবে। ফুল প্রিভিউ কিছু না, মূলত এই যে জায়গা এই জায়গায় যে অপশনটা ছিল এইগুলো অফ অফ করে দিতে হবে। ঠিক আছে, এখন তাহলে আপনার নাম্বার বাড়ায় দেন। বাড়ায় দিতে যে যেন আবার একেবারে বেশি বাড়ানোর দরকার নাই। এবার কি একটু এটাকে পরিচিত পরিচিত লাগতেছে, জিনিসটা কি আমরা মানে বুঝতে চাচ্ছি হালকা। এখন এটা ডিপেন্ড করতেছে আপনার থিকনেস, প্লেনের যে থিকনেসটা আছে সেই থিকনেসটার উপরে। প্লেনের থিকনেসটা আমি যদি এখন কমাই দেই 11 আছে, এটাকে এখন আমি 3 করে দেই।
3 করে দিলে আবার নিচ্ছে না। এখানে যে প্যাটার্নটা করা হয়েছিল সেই প্যাটার্নটা ফেল করতেছে। থিকনেস অনেক কম এই কারণে মনে হয়। এটা দিলে 3 করে দিলে আমার কাছে যেটা মনে হচ্ছে এই যেটা এটা বেড়ে যাচ্ছে দেখছেন? এরকম কোনো ঝামেলা হচ্ছে। আমি একটু কমায় দেই। সেই ক্ষেত্রে নিলে নিতে পারে। হ্যাঁ। আচ্ছা সবাই কি দেখতেছেন? আছেন সবাই? হ্যালো? হ্যাঁ। আ এখানে কিছু প্রবলেম আমি নিজেই ফেস করতেছি। সো এগুলো আসলে এক্সপেরিয়েন্স। আপনারা যখন কাজ করতে যাবেন, তখন কিছু সময় ইরর হয়ে যাবে ডিজাইনটা। সেই ডিজাইনটাকে ইরর থেকে আপনাকে যে করে হোক সলভ করতে হবে। আপনার সলিউশন ওই সময় অন্য কেউ করে দিবে না। আমরা যারা ডিজাইনার হিসেবে কাজ করি মার্কেট প্লেসে, দেখা যাচ্ছে যে সে নিজেই কাজ করে। আর বাকি যারা আছে তারা অন্য ডিপার্টমেন্টের। এমনই হয়ে যায়। এরকম সিচুয়েশনে তো প্রবলেম আপনাকেই সলভ করতে হবে। তো একটু ঘাটাঘাটি করলে বা একটু ভালো করে রিসার্চ করলে দেখতে পাবেন যে কোথায় ফল্ট হচ্ছে। কন্ডিশনের বাইরে সফটওয়্যার তার মডেল তৈরি করবে না। এটাই হচ্ছে কথা। রিবের বিষয়ে আর কোনো কনফিউশন বা দেখানো লাগবে? দেখেন তো। রিব বিষয় ক্লিয়ার কিনা? এই যে এ এ এ এই যে থিকনেস কমানোর পরে এইখানে ঘটনাটা কি ঘটছে? এটা তো লিনিয়ারই মনে করেন যে হচ্ছে। ঠিক আছে? এখন পরের যেটা তৈরি হয় সেইটা দেখা গেছে কি আমাদের এই যে কার্ভ আছে না? এই কার্ভের নিচতে হয়ে যাচ্ছে। নিচতে হয়ে যাচ্ছে মানে কি হ্যাঁ, তো সেটা তো আসলে উপর থেকে হচ্ছে না। যেমন এগুলো সব উপর থেকে নিচের দিকে হইছে। আর ওটা টোটালি এমন অবস্থায় এসে গেছে যে নিচে থেকেই হচ্ছে। তো সেটা তো আপনার এই যে জিওমেট্রিক যে এরিয়া আছে সেই এরিয়ার থেকে বেরোয় যাচ্ছে। বের হয়ে যাওয়ার কারণে ওইটা নিচ্ছিল না। যখন নাম্বারটা কমায় দিছি তখন দেখা গেছে। ক্লিয়ার? হুম। বডিটার বাইরে। এই যে এই বডিটার এই সারফেসের বাইরে। এই সারফেসের বাইরে তো মানে হলে তো হবেই না। মূলত কন্ডিশন এই সারফেসের উপরে থাকতে হবে। এই সারফেসের ভিতরে বা এই সারফেসের তলে নিচে যদি চলে যায় তখন তো সে নিতে পারবে না। বুঝছেন? রিজিয়ন যে এরিয়াটা আমি তো আসলে আন্দাজে ইউজ করছি। তারপরেও আপনারা যদি প্র্যাকটিস করেন ভিডিওটা দেখে সেইজন্য আমি বলে দেই। কত দেওয়া হয়েছে? ১৫ মনে হয়। ১৫ মিলিমিটার। আপনারা যখন কি কমাবো? হ্যাঁ, বুঝতে পারছি। আপনি এখানে ১৪ করে এখানে ১৬, ১৭, ১৭ দিলে হবে কিনা একটু দেখি। নিতে পারলে হলো। নিচ্ছি আরকি। একটু ডিজাইনটা ফিল করতে হবে যে প্রবলেমটা আসলে কি হচ্ছে। তাহলেই ওকে। আচ্ছা এখানে যে রিবের বিষয়গুলো আছে আপনারা যেই শেপে এই এম পাত্রটা ডিজাইন করেন না কেন, আপনার সাপোর্ট যদি প্রয়োজন হয় বা এখানে নিচের পার্টটাকে স্ট্রং করা লাগে, সেক্ষেত্রে আমরা রিব সাপোর্ট ইউজ করে থাকি। এবং রিপ সাপোর্টের মধ্যে ওখানে একটা ড্রাফট অপশন থাকে। ওই সময় আপনি ড্রাফট এপ্লাই করতে পারেন। 1 ডিগ্রি 2 ডিগ্রি। কারণ এইটা যদি একটা মোল্ড হয়ে থাকে, সেই মোল্ডের যে উপরের যে পার্টটা আছে, সেই পার্টটা আপনার যখন খুলতে যাবে, তখন এই কর্নারগুলো এমন শার্প হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায় যে শাফল না কি যেন একটা বলে, ওইটা হইতে চায় না। মানে এই সারফেসটা এমনভাবেই তার সাথে ফ্রিকশনাল অ্যাডজাস্ট হয়ে যায় যে বের হয়ে আসতে চায় না। তখন দেখা গেছে এটা ছিঁড়ে চলে আসতেছে। যদি আমরা বেশি প্রেশার করি তখন এটা বেরানোর জন্য ছিঁড়ে চলে আসতেছে। ওইজন্য এখানে একটু ড্রাফট করে দিতে হয় ডিজাইনের সময়। হালকা। এগুলো আপাতত দরকার নাই আপনাদের। আপনারা আপাতত মডেলিংটা শেখেন। সো যদি মোল্ড নিয়ে মানে কাজ করার প্ল্যান থাকে তখন ড্রাফট নিয়ে একটু স্টাডি করেন আপনারা। ঠিক আছে? তাছাড়া আমরা যদি ১ টা ২ টা ফেস ড্রাফট করার প্রয়োজন হয় আমরা এখান থেকে ড্রাফট করতে পারি। যেমন এটাকে আমি আরেকটা পার্ট নেই।
আচ্ছা, বারবার পার্ট নিচ্ছি আমি। এইখানে যে একটা কনফিগারেশন তৈরি করে নিলেই তো হয়। ওয়ান, একটা কনফিগারেশন তৈরি করে নিলাম, এইখান থেকে যা আছে সবগুলোকে ডিলিট করে দিলাম। ইয়েস অল। দেখেন ডিলিট করে দিছি না, আমার কনফিগারেশন ডিফল্টে সব চলে গেছে। আচ্ছা, এই প্যারামেট্রিক মডেলিং আমরা পরে শিখি। আপাতত যেটা দেখার সেটা দেখেন। ড্রাফটের বিষয়ে কথা বলতেছিলাম। ড্রাফটের ক্ষেত্রে মনে করেন এই যে এজ গুলো আছে না, এগুলো আমার উঠাই দিই, এগুলো উঠাই দেই। আচ্ছা, এই জায়গাটা আমি সংযোগ করব, কিভাবে করব? আহ, দেখি একটু বলেন তো। এই দুটা লাইনকে সংযোগ করব, টান দিয়ে সংযোগ করে দেবো নাকি অন্য কোনো সিস্টেম আছে? ট্রিমে গেলাম, তারপর এক্সটেন্ড করবেন না, এটাকে এক্সটেন্ড করলে কাজ করবে না। কর্নার ট্রিমে যাবেন, কর্নার ট্রিমে এটাতে একটা ক্লিক করেন, এটাতে একটা ক্লিক করেন, দেখেন সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এগুলো ক্লাসে দেখাইছিলাম যখন ট্রিমের ক্লাস চলতেছিল। ট্রিম মানে এই যে কাটা, বিষয়টা এমন না। ট্রিম মানে কাটা, এই ডিরেকশন বরাবর এইটা এইটা এসে যোগ হবে। বাহিরে যদি এদিকে আরো অনেক বড় একটা লাইন থাকতো, এদিকে যদি একটা লাইন থাকতো, সেটাকে কিন্তু সে কেটে ফেলতো। তার মানে কি, সে কিন্তু ট্রিম করতেছে। এখন এখানে ট্রিম করার মতো কিছু নাই, এটা জাস্ট এসে এখানে সংযোগ হয়ে যাচ্ছে। এসব আমরা এক্সেস ক্লাসের সময় আলোচনা করছিলাম, আপাতত এগুলো আমাদের দরকার নাই। এখন আপনার যদি মনে হয় যে এই সারফেসটাকে একটু ড্রাফট করার দরকার, এই সারফেসটাকে, তখন আপনি এখানে ড্রাফটে আসতে পারেন। শুধুমাত্র এই সারফেসটা প্রয়োজন। সেই ক্ষেত্রে এখানে কি বলছে, ন্যাচারাল প্লেন, এই প্লেনটা ঠিক থাকবে। আর কোনটা ড্রাফট হবে, এইটা, শুধুমাত্র এইটা। তো এইটাকে কত ডিগ্রি ড্রাফট করবেন, এটা মনে করেন 15 ডিগ্রি ড্রাফট করবেন। ড্রাফট করার পর এখান থেকে একটা প্রিভিউ আছে, এই প্রিভিউটা দেখবেন। প্রিভিউ দেখার পর আপনার যদি মনে হয় ডিরেকশন চেঞ্জ করার দরকার, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন যে কোন দিকে মানে ড্রাফটটা হবে। দেন এখান থেকে ওকে করে দিলেন। এখন এটা কেন প্রয়োজন, আপনি চাইলে এটা যখন অ্যাপ্লাই করছিলেন তখনই তো 15 ডিগ্রি দিতে পারতেন, আউটওয়ার্ড 15 দিতে পারতেন না? তো সেটা আসলে কি সব জায়গায় একদিকে, মানে সব দিকে সেম ভাবে হইতো। এটার এটার ঘটনাটা কি, যে শুধুমাত্র একটা বা একাধিক যে স্পেসিফিক যে ফেজগুলো আছে, ওইটাকে আমাকে ড্রাফট করতে হবে, তখন আমরা এই ড্রাফটটা ইউজ করতে পারি। ক্লিয়ার সবাই? হ্যালো, ভাই আছেন সবাই? কোন পার্ট? কোন পার্ট? ড্রাফটের মধ্যে যা অপশন আছে, কি দেয়া আছে বলেন? আচ্ছা, এগুলো মোল্ডের সময় স্টাডি করেন, এখন এইসব স্টাডি করার দরকার নেই। ঠিক আছে? মোল্ডে যখন কাজ করা হয় তখন এখানে পার্টিং লাইন, পার্টিং সারফেস, এগুলো নিয়ে কাজ করা হয়। আমার মনে হয় এখন এসব দিকে আমাদের টাইম ওয়েস্ট না করাই ভালো। আপনি এখন শিখলে এগুলো কিছু মনে থাকবে না। তখন ওই বিষয় নিয়ে আমরা ডিপলি আলোচনা করব মোল্ড সেকশন থেকে। ঠিক আছে? আমি নিজেও এখানে আসলে প্র্যাকটিস করি না এগুলো, প্রয়োজন পড়ে না তাই। ডিজাইন করার জন্য যা লাগে তা এখানে আছে মোটামুটি অ্যাভেলেবল। তো যা আছে ওগুলো দিয়ে হয়ে যায়। আর মোল্ড সেকশনে যখন আমরা যাব, তখন ওই পার্টিং লাইন কি, পার্টিং সারফেস কি, এগুলো দেখাবো। আচ্ছা, তাহলে রিপ সাপোর্ট, ড্রাফট, এগুলো বুঝছেন। এর মধ্যে থেকে আমরা লিনিয়ার প্যাটার্নের মধ্যে এটা ক্লিয়ার এখন, তাই না? সার্কুলার প্যাটার্ন কি, ওই যে যে স্কেচের সময় সার্কেল করতেন, এইখানে শুধুমাত্র সার্কুলার প্যাটার্ন হবে, আর কিছু না। যেমন আমি এখানে একটা এক্সট্রুড করতেছি একটা সিলিন্ডার, সেই সিলিন্ডারটা ডায়ামিটার 200, এক্সট্রুড,
120। এবার আপনার এখান থেকে মনে হচ্ছে আমি একটা সার্কেল পরিমাণ কাটবো। ওকে, এখানে এটাকে এক্সট্রুড না, এক্সট্রুড কাট করব। এটা এই সারফেস থেকে 5 মিলি কম কম পরিমাণ কাটবে। এবার এই যে কাজটা করা হলো, সেই কাজটার মধ্যে আমি এটাকে একটু মানে কি করব, ফিলেট করে দেই। 1 বা 1.5 দিলাম। এইখানে যে সারফেসটা আছে সেই সারফেসটাকে আমি 2.5 দিলাম। এমনিতেই এখানে আসলে তেমন কিছুই না, নর্মাল। তো এই যে কাজটা করলাম, এই কাজটা পুরো চারিদিকেই হবে, তখন আমরা সার্কুলার প্যাটার্ন ইউজ করি। সার্কুলার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্নে যাই। এখান থেকে আমরা মূলত সিলিন্ড্রিক্যাল সারফেসের এটা এরিয়া মানে সারফেসটাকে সিলেক্ট করে দিলে হয়, এজটাকে সিলেক্ট করে দিলে হয়। আপনার যেটা যখন ইউজ করার মতো সুবিধা পাবেন সেটা ইউজ করবেন। আর এখান থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে ফিলেটটা, ঠিক আছে, ফিলেটটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো আপনি এখান থেকে ফিলেটটাকে সিলেক্ট করলেন, এই ফিলেটটাকে সিলেক্ট করলেন, আর এক্সট্রুড কাটটাকে সিলেক্ট করলেন। এগুলোকে সিলেক্ট করতে হবে মাস্ট ফিচার্স অ্যান্ড ফেস প্যাটার্নে, বডিজ প্যাটার্নে গেলে হবে না। এখন আপনার এটা কতগুলো দরকার, যত নাম্বার দরকার ততগুলো নাম্বার আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। আমি এই কনফিগারেশনে রাখতে চাচ্ছি 10টা। তাহলে আগের কনফিগারেশনে কত? এই আগের কনফিগারেশনে খবরই নাই। 10টা বিষয় হয়েছে। আপনার যদি বেশি দরকার হয় বেশি ইউজ করবেন। সার্কুলার জিনিসটা কি বুঝছি, ফিচার্সের প্যাটার্ন, সার্কুলার প্যাটার্নটা কি জিনিস। এবার একটু আসেন আমরা ওই বডিসে আসি। বডিস জিনিসটা হচ্ছে কি, যে আপনার এইখানে কিছু একটা ড্র করলেন, সেটাকে এক্সট্রুড করছেন, কিন্তু মার্জ রেজাল্ট রাখেন নাই, এতটুকুই হইল। তাহলে এইটা তো আলাদা একটা বডি, না আছে এর সাথে সংস্পর্শ, না আছে অন্যদের কাছে কাছে কোনো সংস্পর্শ। তো এইটাকে আমাদের যদি প্যাটার্ন করতে হয়, তখন এইখানে যদি যান আর যদি বারবার এটাকে অ্যাপ্লাই করে আপনি চেষ্টা করেন, কাজ কিন্তু হবে না। কি ব্যাপার, হয়ে গেল? হয়ে গেল, তার পিছে একটা কারণ আছে মনে হয়। নিচের দিকের অপশনও তো দেখাচ্ছে না। সার্কুলার প্যাটার্ন অল বডিজ 2025 কে আপডেট করে ফেলছে কিনা জানি না। এখান থেকে অল কনফিগারেশন মার্জ আনমার্জ অবস্থায় আছে। এরকম সিচুয়েশনে মূলত নিয়ম হচ্ছে বডিজ প্যাটার্ন করা। এখানে একটা বডি আর সব মিলে একটা বডি, দেখছেন, সব মিলে একটা বডি, কিন্তু আপনার দরকার ছিল কি, যে এইগুলো আমার এটার সাথে কোনো টাচ থাকবে না, এরকম প্রয়োজন ছিল। সেই ক্ষেত্রে আপনি এই সার্কুলার প্যাটার্ন অ্যাপ্লাই করবেন না। সার্কুলার প্যাটার্নের মধ্যে মানে ফিচার্স অ্যাপ্লাই করবেন না, ফিচার্স না করে বডিজ করবেন, যদি আপনার ওগুলোকে আলাদাভাবে দরকার হয়। না, সেরকম কোনো পার্থক্য আমি দেখি না। পার্শিয়াল প্রিভিউটা হচ্ছে কি, যতগুলো এজ, যতগুলো কর্নার তৈরি হয়, সেগুলো একটা মানে শর্ট ব্রিফ করার চেষ্টা করে। আর ফুল প্রিভিউতে পুরোটা দেখানোর চেষ্টা করে। তবে আমি যা দেখি, দুটাই দেখতে সেম। প্রিভিউ আমরা কেন দেই? যে বাস্তবে কি হচ্ছে সেটা একটু আগে গেস করার জন্য, তাই না? তো দুটাই মোটামুটি সেম দেখায়, ফুল প্রিভিউ আর পার্শিয়াল প্রিভিউতে। তবে পার্শিয়াল প্রিভিউর নিয়ম হচ্ছে যে সে একটু কম দেখাবে, সে একটু লাইট ওয়েট থাকবে, এটাই। এখন দেখেন বডি, বডি কতগুলো তৈরি হলো, একটা থেকে অনেকগুলো হয়েছে, ঠিক না? এগুলো কিন্তু কেউ কারোর সাথে স্পর্শ না। এবং দেখেন, আপনার যদি মনে হয় এই পার্টটাকে আপনি হাইড করে দেবেন, বাকিগুলো কিন্তু তারা তাদের মতো করে থাকতেছে।
তো বডিস প্যাটার্ন আর ফিচার্স প্যাটার্ন ক্লিয়ার সবাই? দেখেন তো। এই যে বডিস প্যাটার্ন, আরটা আছে কি ফিচার্স প্যাটার্ন। রেসপন্স করতেছেন নাকি ওই? হ্যালো? আচ্ছা হৃদয় সাহেব আপনি আছেন? হৃদয় সাহেব? আচ্ছা আপনি বলেন তো দুটার মধ্যে পার্থক্য কি? ওই ফিচার্স প্যাটার্ন আর ফিচার্স এর মধ্যে যেটা ফিচার্স প্যাটার্ন আর একটা আছে বডিস প্যাটার্ন, এই দুটার মধ্যে পার্থক্য কি? এক একটা সেপারেট পার্ট করে তৈরি করবে, আর ফিচার্সটা হ্যাঁ, যখন আমরা ফিচার্স অ্যাপ্লাই করে কোনো একটা কিছু তৈরি করি মার্জ অবস্থায়, তখন ওটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, ওকে। এরপর মিরর। মিরর জিনিসটাও সেম। আপনি মনে করেন সাপোজ এইখানে এই যে ফেসটা আছে, এই ফেসের সাপেক্ষে এই বডিটাকে আবার তৈরি করবেন। এইখানে যাবেন, মিররে যাবেন, এই ফেসটাকে সিলেক্ট করে দেন অ্যান্ড এই ফিচার্সটাকে অ্যাপ্লাই করে দেন। দেখেন ডান পাশে ওইরকম একটা তৈরি হচ্ছে। ক্লিয়ার? এখন এইটা অ্যাপ্লাই করার সময় আমি জাস্ট শুধুমাত্র এক্সট্রুড বসকে অ্যাপ্লাই করছিলাম। যদি আমরা এক্সট্রুড বসকে অ্যাপ্লাই না করে এখান থেকে আমরা বডিটাকে সিলেক্ট করে দিতাম, প্রথম যে বডিটা, সেটাকে নিবে। বডিস আসলে বডির সময় অ্যাপ্লাই হয়, বডিতে যেতে হবে। বডি অ্যাপ্লাই করতে হলে আপনাকে এটা ডিলিট করে দিতে হবে। এখানে যান, মিররে যান, এখানে বডিস যখন বডিস দরকার তখন বডিসেই ক্লিক করতে হবে, এইটা অ্যান্ড ফেস এটা। এটাকে যদি আবার আপনার মার্জ রাখার প্রয়োজন হয় সেক্ষেত্রে মার্জ সলিড রাখতে পারেন। ক্লিয়ার? আর মার্জ যদি প্রয়োজন না হয় তাহলে আপনি মার্জ রাখবেন না, এটাই। প্যাটার্নের ক্ষেত্রে প্রায় সবকিছুই এরকমই। আর ভেরিয়েবল প্যাটার্ন এটা আমি আজকে আর দেখাবো না। ফিল প্যাটার্নটা দেখবো হচ্ছে আমরা শীট মেটালের সময়। এটা আসলে কি কাজ করে আমি নিজেও জানি না। এই যে টেবিল ড্রিভেন প্যাটার্ন, স্কেচ ড্রিভেন প্যাটার্ন, এই কার্ভ ড্রিভেন প্যাটার্ন, এগুলো পরে, এগুলো আপাতত দরকার নাই। আপনারা এই ৩টা বিষয় ক্লিয়ার হয়েছেন কিনা এটা একটু আমাকে কনফার্ম করেন। আর ভেরিয়েবল প্যাটার্নটা যদি সম্ভব হয় আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে টাইম ওই পরিমাণ নাই। ড্রাফটের বিষয়টা, ড্রাফটের বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো একটা সারফেসকে অ্যাঙ্গুলার করতে চান, তখন বিগিনাররা করে কি এখান থেকে একটা লাইন কাটে, এখানে একটা লাইন দেওয়ার পর এটাকে এক্সট্রুড কাট করে দেয়। ঠিক আছে, এখান থেকে থ্রু অল এক্সট্রুড কাট। এটা কি ড্রাফট হইল না? এটা তো বাঁকা হয়েছে, ইনক্লাইন্ড হয়ে গেছে, ঠিক না? কিন্তু এই কাজটা এইভাবে না করে আপনার যদি মনে হয় এখান থেকে করতে পারেন, যে এই ফেসটা নর্মাল ফেস, এখান থেকে ন্যাচারাল ফেস সিলেক্ট করতে হয়, আর এইটা হচ্ছে ড্রাফট। এখন আপনি একটু দেখতে চাচ্ছেন প্রিভিউ, প্রিভিউ দেখেন কত ডিগ্রি প্রয়োজন, সেখান থেকে ফ্লিপ করার দরকার হলে ফ্লিপ করতে পারেন। ওকে হৃদয় সাহেব, ক্লিয়ার? ওকে, আর কোনো বিষয় কারো আছে? আপনাদের আজকের হোমওয়ার্ক বলতে আপনারা যেই ভিডিওটা আমরা করলাম এটা দেখে দেখে আপনারা জাস্ট সেম অ্যাপ্লাই করবেন, এর বাইরে কিছু করার দরকার নাই। এর পাশাপাশি আপনাদের প্রিভিয়াস যে কাজগুলো আছে সেগুলো শেষ করেন। আর আজকে যা দেখালাম শুধু আমি যেভাবে অ্যাপ্লাই করতেছি, সার্কেল আঁকলে আপনি শুধুমাত্র সার্কেলই আঁকেন। আমি যদি রেক্ট্যাঙ্গল ড্র করি আপনি রেক্ট্যাঙ্গলই ড্র করেন। আমি যদি দুইটা লাইনকে কনভার্ট করি আপনিও কনভার্ট করেন। আপাতত এইভাবে প্র্যাকটিসটা করেন।
অ্যান্ড আমাদের ফিচার্সের ক্লাস মোটামুটি শেষের পথে। তারপরে আমরা এক্সারসাইজ টুলস নিয়ে আলোচনা করব। মানে এগুলোর উপর এক্সারসাইজ আছে যেগুলা, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখবেন একটার মধ্যেই আপনার ৫-৬ টা ফিচার্স প্র্যাকটিস হয়ে যাচ্ছে এবং ওই এক্সারসাইজগুলো খুবই ইম্পোর্টেন্ট। ওগুলো যদি আপনি পারেন, তার মানে নরমালগুলো আপনার কাছে অনেক সহজ মনে হবে। ঠিক আছে? আর আমাদের সিস্টেমে হচ্ছে কি এক্সারসাইজ আমি আপনাকে করাবো ক্রিটিক্যালগুলা, যেগুলো পারলে আপনি যেকোনো জিনিস যাতে আপনি করতে পারেন। আমরা যদি নরমালগুলো করাই, তাহলে আমাদের সময় নষ্ট হবে। আপনার কাছে মনে হবে যে অনেকগুলো এক্সারসাইজ করলাম। কিন্তু সেটা আসলে আমার কাছে মনে হয় সময় নষ্ট ছাড়া আর কিছু না। যেমন দেখেন এক্সট্রুড আপনি করতে পারেন। এখন আপনার এই এক্সট্রুডটা যদি আপনি সারাদিন ধরে খালি প্র্যাকটিস করেন, আপনি একটা সার্কেল আঁকেন, এক্সট্রুড, আবার কিছু আঁকলেন, এক্সট্রুড। শুধু যে এই করতে থাকেন, তাহলে কি এটা থেকে আর নতুন কোনো কিছু শিখা আসবে আমাদের? হ্যাঁ, তো এই জিনিস খালি আমাদের এত বেশি প্র্যাকটিস করার কি দরকার? আমাদের ক্রিটিক্যাল সিচুয়েশন যে জায়গা, সেই জায়গাটা আমরা যাতে সলভ করতে পারি, সেদিকে ফোকাস করতে পারি, এদিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। ক্লিয়ার? তো ওই এক্সারসাইজ গুলো আমরা একটু পরে দেই। আ আপনারা আপাতত যা প্র্যাকটিস করতেছেন সেগুলো করেন। আমাদের আরো অল্প কিছু আছে টুলস। যেমন র‍্যাপ, ইনসার্ট, তারপরে মিরর তো হয়ে গেছে। ফিলেটের ফিলেটের একটা ক্লাস হইছে আমাদের? ফিলেটের? আচ্ছা, এটা তো খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। এটা বাদ পড়ে গেছে। আচ্ছা, ফিলেট জিনিসটা হচ্ছে কি আপনারা যখন ফিলেটে যাবেন, তখন ফিলেটের এখানে কয়েকটা নিয়ম আছে। তার মধ্যে থেকে আমি ফার্স্ট এ এইটা দেখাই। এইটা হচ্ছে যে আপনার এইখানে এরকম রাউন্ড শেপ তৈরি করার দরকার। ঠিক আছে? এইটাকে একটু বোঝার চেষ্টা করেন। এই পাশে একটা ফেস ছিল যেই ফেসটা এরকম দেখতে, ওই পাশে একটা ফেস ছিল যেই ফেসটা এরকম দেখতে। আর এই ফেসটা একদম রাউন্ড আকারে হয়ে যাবে। তো সেটাকে বিগিনাররা করে কি এখানে একটা সার্কেল আঁকে, এরপর এক্সট্রুড কাট করে দেয়। আর আপনি এই কাজটাকে একটু স্মার্ট ভাবে করতে পারেন। আ অবশ্যই সিকোয়েন্স মেইনটেইন করে। এই ফেসটাকে এটা দিবেন, 2nd স্টেপে এই ফেস দিবেন, 3rd স্টেপে এই ফেস দিবেন। যখন আপনি কনফার্ম থাকবেন যে এইখানে একটা হাফ সার্কেল পরিমাণ আ ফিলেট হয়ে যাবে, তখন আপনি এইভাবে ফিলেট করে দিতে পারেন। ওকে? এই হলো একটা বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে আপনার যদি এই এজটাকে এখন ফিলেট করেন, তাহলে এই লাইনের সাথে যদি পরের লাইনটা ট্যানজেন্ট আকারে থাকে, সেটাও একসাথে ফিলেট হয়ে যাবে। যেমন দেখেন ফিলেটে গেলাম। আমি এটাতে এপ্লাই করব, এই যে এটা এজটাকে। এখন এপ্লাই করব। তখন একসাথে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত হয়ে গেছে। বাট এই এজটা কিন্তু হয় নাই। এই এজটা হয় নাই। ক্লিয়ার? রেসপন্স করেন একটু। ওকে। এটাকে আমি একটু বাড়ায় দেই যাতে বোঝা যায়। অনেক কম মনে হচ্ছে। 5 দিয়ে দেই বা 10 দিয়ে দেই। ওকে। এখন আপনি যখন কনফার্ম থাকবেন যে আমার এই জায়গায় যে ফিলেটটা হবে, সেই ফিলেটটা এই পুরোটাকে হবে। পুরোটাকে হবে। তখন আপনি এত কষ্ট না করে সারফেসটাকে জাস্ট সিলেক্ট করবেন। এখানে যাওয়ার পর জাস্ট সারফেস ক্লিক করতে যেয়ে আমার ওই নিচের এজটা সিলেক্ট হয়ে গেছে। এটা ডিলিট করে দেই। জাস্ট সারফেসটাকে সিলেক্ট করব। দেখবেন যে তার মতো করে পুরো চারপাশে ফিলেট করে নিছে। ওকে? এখন এই ফিলেটটা এপ্লাই করার আগে আমার কাছে মনে হয় যে আপনার যদি কর্নারটা ফিলেট হয়, আগে কর্নারটাকে ফিলেট করে নেন। আগে কর্নারটাকে ফিলেট করে নেন। সেটা সেটা যখন করলেন, তখন কি ঘটনা ঘটলো? এই লাইনটা এই লাইনের সাথে ট্যানজেন্ট। এই লাইনটা এই লাইনটার সাথে ট্যানজেন্ট, তাই না? আপনি এখন একটাতে এপ্লাই করলেই হবে অথবা ফেসটাকে সিলেক্ট করলেও হবে। দেখেন স্মুথ ভাবে সে ফিলেট করে ফেলতেছে। এই রেডিয়াসটা যদি একটু ডিফারেন্ট দেয়া যায় সেটা আরো বেটার বোঝা যাবে। এটা এবার আমি ৫ দেই। এবার এইখানের সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করেন যে কতটা স্মুথ ভাবে হয়েছে। সবাই ক্লিয়ার? ওকে। ফিলেটের মধ্যে আমাদের আরেকটু দেখি। যদি কখনো আ এই সারফেস এবং এই সারফেসকে ফিলেট করা লাগে, এই সারফেস এবং এই সারফেস পার্শিয়াল প্রিভিউতে কিছু দেখাচ্ছে না। তখন
এটা এক্সাক্টলি আমার নিজেরও মনে নাই যে এটা আসলে কিভাবে করে। আচ্ছা এটা কি, ও সরি। এই একটা ফেস এবং এখানে সেকেন্ড ফেস। যদি আপনি কনফার্ম থাকেন যে এই সারফেসটা এমন অবস্থায় আছে যে এজটাকে ঠিকমতো সিলেক্ট করা যাচ্ছে না। বাট আমি সারফেস সিলেক্ট করলেও হবে। এমনটা খুবই কম মানে হয়ই না। সো এই কারণে আমরা এই ইউজ করতে দেখি না। ঠিক আছে? আপনার যদি এরকম মনে হয় যে এই ফেস ২ টাকে কন্ডিশনাল দিবেন, এখানে ডায়ামিটারটাকে বাড়ায় দিবেন, তো দিতে পারেন। তো মেক্সিমাম ডিজাইনের ক্ষেত্রে কি হয় ওই এজটাকে সিলেক্ট করা যায়। এজটাকে সিলেক্ট করলে তো সেটা হয়েই যাচ্ছে। এজন্য এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার কিছু নাই। এর মধ্যে আরেকটা অপশন আছে। আমি এটাকেও একটু ডিলিট করে দেই। ফিলেট এইটা। এইটা হচ্ছে আপনার কি হয় মাল্টি রেডিয়াস। মাল্টি রেডিয়াস এপ্লাই করার সময় এটা ইউজ হয়। এটাও বলা যায় যে ইউজ হয় করা হয়ই না। যেমন সাবিত সাহেব আপনি কি কখনো এটা ইউজ করছেন দেখেন তো? আমাদের যে ডিজাইনগুলো আসলে প্রয়োজন সেই ডিজাইনে এটা তেমন ইউজ হয়ই না। এজন্য আরকি স্টুডেন্টদেরকে দেখাই না। আপনারা একটু দেখে রাখেন জাস্ট। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন পয়েন্ট তৈরি হইছে, জোন তৈরি হইছে। এই জোনের মধ্যে শুরুর দিকে দেখা গেছে একটু কম থাকবে, একটু বাড়বে। এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কয়টা জোন দরকার সেটা আপনি এখান থেকে বাড়ায় দিতে পারেন। বাড়ায় দেওয়ার পর আ এখানে একটা অপশন কই যেন আছে? V1 V1 এর রেডিয়াস আপনি দিচ্ছেন হচ্ছে 25 বা এখানে দিলেন 10, ওকে? আর V2 মানে V2 মানে শেষেরটা রেডিয়াস দিচ্ছেন 30, ক্লিয়ার? এইভাবে ধীরে আস্তে করে সে স্মুথ করে তার রেডিয়াসটা বাড়ায় নিচ্ছে। হইতেই পারে ডিজাইন কোন সময় কিরকম সিচুয়েশন এ চলে আসবে এটা তো বলা যায় না। ৫০ দেই বোঝার সুবিধার্থে। এখানে স্ট্যান্ডার্ড কিপ এজ, কিপ সারফেস। আচ্ছা আমরা কিপ এজ কে আবার কেন রাখবো? এজ কে তো রাখার দরকার নাই। আর কিছু আছে? এই জায়গাটা মনে করেন আপনার একটা রেডিয়াস দেওয়ার ইচ্ছা হইছে। যে এই জায়গার রেডিয়াসটা আমার হবে হচ্ছে আ কত ১২, ঠিক আছে? এই জায়গাটা আপনার কাছে হঠাৎ করে মনে হচ্ছে যে এইখানে ৫ রাখবো, এইখানে ৩০ রাখবো কিন্তু এই জায়গায় ১২ রাখবো। তাহলে এইখানে শেপটা একটু অন্যরকম আসতেছে না? এরকম যদি প্রয়োজন হয় তখন আপনি এটাকে কনসিডার করতে পারেন। আমরা যারা ডিজাইনার আমার মনে হয় যে এটা তেমন কেউই ইউজ করে না। আপনাদের লাইফে দেখেন কখনো আপনি ছাড়া অন্য কাউকে কখনো এটা ইউজ করতে দেখছেন কিনা? বা YouTube এ ভিডিও তো অনেক আছে। কোন ভিডিওতে এই ধরনের ভিডিও আপনার চোখে পড়ছে কিনা এক্সারসাইজ দেখার সময়? দেখেন তো মনে পড়ে নাকি? হ্যাঁ, তবে ইউজটা কিন্তু করতে পারলে ভালোই হয়। যদি আমাদের এরকম কখনো প্রয়োজন হয়। ঠিক আছে? এটা মনে করেন আপনি একটা গাড়ি ডিজাইন করতেছেন। ঠিক আছে? গাড়ি ডিজাইন করতে যেয়ে এই সারফেসটা মূলত আপনার কাজের না। এই সারফেসটাকে তখন ডিলিট করে দিতে পারবেন এখান থেকে। ডিলিট, ডিলিট করে দিলে এইখানে একটা এজ তৈরি হয়েছে দেখেন একটা শার্প এজ তৈরি হয়েছে। তো ওই সারফেস মডেলিং এর সময় কাজে লাগতেও পারে। জেনে রাখেন একটু। ওকে? মনে করেন একটা গাড়ির ডিজাইন হচ্ছিল এটাকেও ডিলিট করে দেই। হয়েছে? এটাকেও ডিলিট করে দিলাম। এখন এইখানে লফটেড সারফেস আছে। এগুলো আপনাদের সারফেসিং এর কাজ যখন শিখাবো তখন দেখেন। এইটা অ্যান্ড এটা। অ্যান্ড এখান থেকে ট্যানজেন্ট নিচেরটাকেও ট্যানজেন্ট। এটা ট্যানজেন্টের ভ্যালুটা একটু বাড়ায় দিচ্ছি। অলমোস্ট সেই ফিলেটের মতোই হয়ে গেছে। কমায় দিই। এগুলো পরে যদি কোনো কাজে লাগে আপনারা চাইলে ইউজ করতে পারেন। ফিলেট বিষয়ে আমার মনে হয় আর তেমন এক্সট্রা কিছু বলার নাই। তারপরেও যদি মনে হয় যে কিছু বলবো সেগুলো আমরা এক্সারসাইজ করার সময় দেখাবো। ক্লিয়ার সবাই? আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখবো। কেউ কোনো বিষয় শেয়ার করবেন?
ও আচ্ছা, আচ্ছা, চ্যামফারিংটা স্কিপ হয়ে যাচ্ছে। চ্যামফারিং, চ্যামফারিং আমার তো আজকে ক্লাস আছে আরেকটা। চ্যামফারিং তেমন কিছু না। আপনি এখানে যখন যাবেন, চেমফারে যাবেন। ওইটা জাস্ট শুধু স্ট্রেট বরাবর যাবে, কাটবে। ঠিক আছে? রাউন্ড শেপে কাটবে না। স্ট্রেট শেপে কাটবে। সেক্ষেত্রে আপনার কোন ধরনের কন্ট্রোলিং প্রয়োজন, সেই কন্ট্রোলিং গুলো এখান থেকে করবেন আরকি। আপনার দেখা গেছে জানেন যে অ্যাঙ্গেল হবে কত, আর এই যে প্রিভিউতে দেখাচ্ছে যে এইখান থেকে এই এজ থেকে আমার ডিসটেন্সটা কত হবে। এই যে এইখান থেকে এই ডিসটেন্সটা কত হবে এইটা আপনি জানেন মনে করেন। আর আপনি অ্যাঙ্গেলটা জানেন হচ্ছে ২০ ডিগ্রি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার এইখানে যদি এরকম চেমফার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা এপ্লাই করতে পারেন। আবার আপনার মনে হচ্ছে যে এই পাশে যেটা হবে সেইটা একটু কম বেশি হবে। ৫০। চেমফারটা দেখলেই বুঝতে পারবেন। আর এপ্লাই করার সময় এখান থেকে একটু দেখে নিবেন যে আপনার কাছে কন্ট্রোল কি আছে? কোন ভ্যালুগুলো কন্ট্রোলে আছে? যদি এই ২ টা ডিসট্যান্স জানা থাকে তাহলে আপনি শুধুমাত্র ডিসট্যান্স দেন, অ্যাঙ্গেল দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক জিনিসটা হচ্ছে এই ২ টাকে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। ২০, এটা ৫। ওকে? আর কোনো বিষয়ে? হৃদয় আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট এর দিন আবারও কথা হবে। আপনাদের যতটুকু দেখানো হইছে এতটুকুই প্র্যাকটিস করেন। ওকে? আসসালামু আলাইকুম।